মিটিং কক্ষটি পূর্ণ। ওভাল টেবিলটির 11টি চেয়ারের কোনোটাই খালি নেই। এক্সিট দরজাগুলোর সবগুলোই বন্ধ। ইসরায়েল থেকে পালিয়ে আসা ইসরায়েল সরকারের আপতকালীন প্রবাসী মন্ত্রিসভার বৈঠক। দেয়ালে টাঙানো ইসরায়েল রাষ্ট্রের মানচিত্রের নিচে বিশেষ চেয়ারটায় বসেছেন প্রধানমন্ত্রী স্যামুয়েল সালটক। তার ডান পাশে বসেছেন নতুন প্রতিরক্ষামন্ত্রী রজার রবিন, আর বাম পাশে সিকিউরিটি ও কাউন্টার ইন্টেলিজেন্সের সিনভেথ চিফ জেনারেল শামিল ইরফান। এছাড়াও অন্যান্যের মধ্যে রয়েছেন বিদেশি গোয়েন্দা কর্মের মোসাদের প্রধান মেজর জেনারেল লুইস কোহেন, মিলিটারি ইন্টেলিজেন্সের সেরুত মদিন, নতুন প্রধান জেনারেল ড্যানিয়েল দোরিন এবং সশস্ত্র বাহিনীর নতুন প্রধান আইজ্যাক অ্যারন। বৈঠক শুরু হয়ে গেছে। বৈঠকের শুরুতে নতুন প্রতিরক্ষামন্ত্রী রজার রবিন বৈঠক সম্পর্কে ব্রিফ করে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে মন্ত্রিসভাকে ব্রিফ করবেন। ঘোষণা দেয়া হল, মন্ত্রিসভার সদস্যবৃন্দ এখন ব্রিফ করছেন মাননীয় প্রধানমন্ত্রী। আষাঢ়ের পানি ভরা মেঘের মতো ভারী প্রধানমন্ত্রী স্যামুয়েল সালটকের মুখ। সে আগেই নড়ে চড়ে বসেছিল। প্রতিরক্ষামন্ত্রীর কণ্ঠ থামতেই মুখ খুলে গেল প্রধানমন্ত্রীর। কথা শুরু করল ইসরায়েল থেকে পালিয়ে আসা আপতকালীন মন্ত্রিসভার প্রধানমন্ত্রী স্যামুয়েল সালটক। মন্ত্রিসভার সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় বন্ধুগণ, আপনারা ইসরায়েল দখলকারী ফিলিস্তিন সরকারের ঘোষণা শুনেছেন। আমাদের ইসরায়েল সরকারের অধীনে বিদেশ থেকে এসে ফিলিস্তিনে বসতি স্থাপন করা লাখ লাখ ইহুদি রাতারাতি তাদের বাড়িঘর, সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সবকিছুর অধিকার হারিয়েছে। তারা যে দেশ থেকে এসেছে সে দেশে চলে যাওয়া তাদের দায়িত্ব বলে ঘোষণা করা হয়েছে। এত বড় অন্যায়ের কেউ প্রতিবাদ করল না। শুধু ব্রিটেন উদ্বাস্তুদের জন্য তার উদ্বেগের কথা জাতিসংঘকে জানিয়েছে। সোভিয়েত ইউনিয়ন একটি কথাও উচ্চারণ করেনি, যদিও সেখান থেকেই বেশি ইহুদি এসেছে ফিলিস্তিনে। সবচেয়ে বেদনাদায়ক মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা। সেখানে সরকারের কেউ কেউ ইসরায়েলের পক্ষ নিলেও কংগ্রেস ও সিনেটে সরকার গরিষ্ঠ অংশ মার্কিন সরকার ইসরায়েলের পক্ষ নেওয়ার ঘোরতর বিরোধিতা করেছে। এমনকি লাখ লাখ ইহুদি উদ্বাস্তু হওয়া এবং তাদেরকে তাদের স্ব দেশে ফেরত পাঠানোর ভয়ঙ্কর সিদ্ধান্তের বিরোধিতা করতে তারা নারাজ। আমি সিনেট ও কংগ্রেসের সংখ্যাগুরু ও সংখ্যালঘু নেতাদের সাথে কথা বলেছি, অনুরোধ করেছি, কিন্তু তারা যেন রাতারাতিই পাল্টে গেছে। ইসরায়েল রাষ্ট্র ও এক শ্রেণীর ইহুদির বাড়াবাড়ির কারণে আজ যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে আমরা কিছু করতে অপারগ। এখানে প্রায় সব দেশপ্রেমিক আমেরিকানের মত হল, এক শ্রেণীর ইহুদিরা লাখ লাখ ফিলিস্তিনবাসীকেই শুধু অর্ধ সহস্র বছরের বেশি সময় ধরে উদ্বাস্তু করে রাখেনি, আমেরিকানদের ওপরও ছড়ি ঘোরাচ্ছে। আইনানুগ আমেরিকানরা এটা মেনে নিয়েছে আইনের প্রতি শ্রদ্ধার কারণে, কিন্তু ইসরায়েলকে সহায়তা করতে তারা রাজি নয়। তাদের এই চূড়ান্ত কথা শোনার পর তাদেরকে বলার আর কিছু অবশিষ্ট নেই। আমি যোগাযোগ করেছিলাম আমেরিকায় ইহুদিদের শীর্ষ প্রতিষ্ঠান কাউন্সিল অব জিউস অ্যাসোসিয়েশন অব আমেরিকার নেতৃবৃন্দ সহ ইহুদি ধর্মীয় সমিতিগুলোর নেতাদের সাথেও। কাউন্সিলের নেতৃবৃন্দ আমাদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু আমেরিকানদের যে সেন্টিমেন্ট তাতে এ সময় কিছু করা সম্ভব নয় বলে তারা জানিয়েছে। তারা বলেছে, এই সময় কিছু করতে গেলে কাউন্সিল ও অ্যাসোসিয়েশনগুলো বিপদে পড়তে পারে। কিছু করা গেলেও তার জন্য সময় চাই বলে তারা জানিয়ে দিয়েছে। ধর্মীয় সমিতির ধর্ম নেতাদের সাথে আলাপ করেছি। তারা আমেরিকানদের চেয়ে আমাদের প্রতি বেশি বিক্ষুব্ধ ও আক্রমণাত্মক। তারা নির্লজ্জের মতো একথা স্পষ্ট করেই বলেছে যে ইসরায়েল ও জায়নবাদীদের রাজনৈতিক অভিলাষের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মভীরু ও নিরপরাধ ইহুদিরাও আজ বিপদের মুখে পড়েছে। ইসরায়েলের পক্ষ নিয়ে তারা আর বিপদ বাড়াতে চায় না। এই হলো আমাদের স্বজাতিদেরও কথা, অর্থাৎ এখন আমাদের কোনো বন্ধু নেই। সামরিক সাহায্য দূরের কথা, অর্থনৈতিক সাহায্য কারো কাছ থেকে পাওয়ার আশা নেই। আমাদের বন্ধুরাষ্ট্রসহ জাতিসংঘ একথা মনে করতে চাচ্ছে যে ইসরায়েলে যা ঘটেছে
সেটা ক্ষমতার ইন্টারনাল পরিবর্তন। ইসরায়েলে ক্ষমতা দখলকারী ফিলিস্তিন সরকার ফিলিস্তিন স্থানীয় ইহুদি ও খ্রিস্টানদের সমর্থন জোগাড় করে এই ইমেজই দুনিয়ায় ছড়িয়ে দিতে চাইছে। এই চালাকির প্রতি সমর্থন দিয়েই আমাদের বন্ধুরাও বলেছে, ইসরায়েলকে ফিলিস্তিনের অভ্যুত্থানে বিদেশি সাহায্য বা বিদেশি সৈন্যের কোনো অংশগ্রহণের প্রমাণ পাওয়া যায়নি। তারা আরও বলেছে, এই ঘটনায় আরব রাষ্ট্রগুলো খুব উৎসাহ দেখায়নি, এমনকি তাদের কেউ স্বীকৃতিও দেয়নি ইসরায়েলের ফিলিস্তিন সরকারের প্রতি। এসব যুক্তি তুলে আমাদের বন্ধু দেশগুলো আমাদের এড়িয়ে চলতে চাচ্ছে। এই অবস্থায় যা করতে হবে আমাদেরকেই করতে হবে বলে থামল আপাতকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী স্যামুয়েল শালটক। থেমে আবার বলে উঠলেন, কি করতে হবে এ সম্পর্কে আপনাদের চিন্তা আপনারা বলুন। সবার মধ্যে একটা নড়াচড়ার ভাব পরিলক্ষিত হলো। নড়েচড়ে বসল সবাই, কিন্তু সবাই চুপচাপ। মুখ খুলল প্রথমে মন্ত্রিসভার জুনিয়র সদস্য, পুনর্বাসন পুনর্গঠন মন্ত্রী ইসরায়েল আবাইবান। বলল সে, আমরা যে যুদ্ধে জেতার কথা সে যুদ্ধে জিতিনি, দেশকে আমরা রক্ষা করতে পারিনি। এখন দৃশ্যপট পাল্টে গেছে। তারা আকারে ছোট ছিল বলে অ্যাসেট্রিক ওয়ার, হিট অ্যান্ড রান, গোপন তৎপরতা ইত্যাদি এর মাধ্যমে ওরা আমাদের পরাজিত করেছে। এখন আমরা ছোট শক্তি হয়ে পড়েছি আর ওরা বড়। আমাদেরকে এখন অ্যাসিমেট্রিক ওয়ারের পথ গ্রহণ করতে হবে। থামল তরুণ মন্ত্রী আবাইবান। প্রধানমন্ত্রী শালটক অন্যদের দিকে তাকালো। সকলে ইসরায়েল আবাইবানের যুক্তি ও মত সমর্থন করল। সবশেষে কথা বলার পালা দেশরক্ষামন্ত্রী রজার রবিনের। তিনি কোনো মত প্রকাশ না করে সবাইকে ধন্যবাদ দিয়ে বললেন, এবার মাননীয় প্রধানমন্ত্রী বলবেন। বলতে শুরু করল প্রধানমন্ত্রী স্যামুয়েল শালটক। ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা সকলে একভাবেই ভাবছি। আপনারা শুনে খুশি হবেন যে যুদ্ধের কথা আপনারা বলেছেন সেই যুদ্ধ আমরা শুরু করেছি। এখন আক্রমণ হিসেবে ইসরায়েল দখলকারী ফিলিস্তিন প্রধানমন্ত্রী মাহমুদ ও তার স্ত্রীকে কিডন্যাপ করার সব ব্যবস্থা আমরা সম্পন্ন করেছি। আজ জেরুজালেমে ওদের মসজিদুল আকসায় শোকরানা দিবসের সমাবেশ। সেখানে ওদের প্রধান মাহমুদ সস্ত্রীক আসবে। তাকে সস্ত্রীক কিডন্যাপ করা হবে। আমাদের গোয়েন্দা নেটওয়ার্কের একটা অংশ অক্ষত আছে। তারাই এগিয়ে এসেছে বড় এ দায়িত্ব পালনে। সাফল্য সম্পর্কে আমি আশাবাদী। থামল স্যামুয়েল শালটক, ঘড়ির দিকে তাকালো, তারপর মুখ তুলে বলল, অনুষ্ঠান ঘন্টা 2 আগে শেষ হওয়ার কথা। তার মানে আমাদের মিশন বাস্তবায়নের কাজ কমপক্ষে 2 ঘন্টা আগে শুরু হয়েছে। এখন একটা খবর খুব শীঘ্রই আমরা পাব। আমিন। যেহোবা আমাদের সাহায্য করুন। প্রধানমন্ত্রীর কথার মধ্যে সবাই এক বাক্যে এই প্রার্থনা বাক্য উচ্চারণ করল। থেমে গিয়েছিল প্রধানমন্ত্রী স্যামুয়েল শালটক। সবার প্রার্থনার কণ্ঠ থেমে যেতেই সেই তরুণ মন্ত্রী ইসরায়েল আবাইবান বলল, কিন্তু মাত্র কিডন্যাপই সাফল্য নয়। এই কিডন্যাপ দিয়ে আমরা কি করতে চাচ্ছি এ নিয়ে আমরা নিশ্চয়ই কিছু ভেবেছি। ধন্যবাদ ইয়াংম্যান, উপযুক্ত জিজ্ঞাসায় তোমার মনে জেগেছে। একটু থামল প্রধানমন্ত্রী, পর মুহূর্তে বলতে শুরু করল আবার, প্রধানমন্ত্রী দম্পতিকে জিম্মি বানিয়ে আমরা দাবি করব, 1. ফিলিস্তিন সরকারকে ইসরায়েল ত্যাগ করে জর্দান নদীর পশ্চিম তীর ও গাজা এলাকায় সরে যেতে হবে। 2. সকল ইহুদি উদ্বাস্তুকে অবিলম্বে ইন্টারন্যাশনাল রেড ক্রসের হাতে ছেড়ে দিয়ে ইসরায়েলে তাদের স্ব বাড়ি ও সম্পত্তিতে ফিরে যাবার সুযোগ দিয়ে তাদের পুনর্বাসন করতে হবে। এবং 3. অবৈধ দখলদার সরকারকে স্বীকৃতি না দিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। থামল প্রধানমন্ত্রী। কিন্তু এই ধরনের কিডন্যাপের ঘটনা ও এসব শক্ত দাবি দাওয়া করে আমরা আমাদের টিকিয়ে রাখবো কেমন করে? ছোট্ট তো আদিব তখন সবার চোখে পড়ে যাবে। এই কিডন্যাপকে দুনিয়ার কেউ সমর্থন করবে না, আমাদের বন্ধুরাও নয়। এই অবস্থায় আমাদের দাবি দেওয়া আদায় তো দূরের কথা, আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। স্যার নিশ্চয় এটা চিন্তা করেছেন। তাই আমি কিছু বুঝতে পারছি না স্যার,
বলল অর্থ বিভাগের জন্য দায়িত্বশীল মন্ত্রী তরুণ অর্থনীতিবিদ সিমন সুলেমান। সিমন সুলেমান থামতেই প্রধানমন্ত্রী স্যামুয়েল শালটক বলল, সিমন, তুমি যে পরিণতির বিষয় সামনে এনেছ তা অবশ্যই ভাবনার বিষয়। যদি কিডন্যাপের ঘটনা তোয়া থেকে আমরা ঘটাই, কিন্তু কিডন্যাপ তো আমরা করছি না। তোয়া এবং আমরা এই কিডন্যাপের সাথে জড়িত নই। কিডন্যাপের পরপরই ইসরায়েলের এক ঠিকানা থেকে মিডিয়াকে জানানো হবে ইসরায়েল পিপল আর্মি আইপিএ এই কিডন্যাপের ঘটনা ঘটাতে বাধ্য হয়েছে 3টি ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে। সুতরাং কিডন্যাপের দায় ইসরায়েল পিপল আর্মির ঘাড়ে গিয়ে বর্তাবে। অতএব তোয়া কিংবা আমাদের কোনো পরিণতি নিয়ে ভাববার কিছু নেই। কথা বলার জন্য হাত তুলেছিল ইসরায়েলের তরুণ মন্ত্রী আবা ইবান, কিন্তু দেশরক্ষা মন্ত্রীর সামনে রাখা ওয়্যারলেসটা বিপ বিপ সংকেত দিতে শুরু করল। এক্সকিউজ মি অল বলে দেশরক্ষা মন্ত্রী রজার রবিন ওয়্যারলেসটা তুলে নিয়ে ঘরের এক পাশে সরে গেল। তার চোখে মুখে উত্তেজনা। ওয়্যারলেসে কোনো কথা বলল না। নীরবে ওপারের কথা শুনে থ্যাঙ্কস দিয়ে ওয়্যারলেস বন্ধ করে দ্রুত প্রধানমন্ত্রীর কাছে এলো। সবার দৃষ্টি দেশরক্ষা মন্ত্রীর উপর নিবদ্ধ। দেশরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রীকে কানে কানে কিছু বলে ফিরে এসে বসল তার চেয়ারে। প্রধানমন্ত্রীর মুখটা প্রথমে কিছুটা ম্লান হয়ে গেলেও পরে স্বাভাবিক হয়ে এলো। উদ্বেগ দেখা দিল উদ্গ্রীবভাবে অপেক্ষমান মন্ত্রীদের মনে। মিশন কি তাহলে ব্যর্থ হয়েছে? মন্ত্রীদের সবার চোখ এবার প্রধানমন্ত্রীর মুখের উপর নিবদ্ধ। প্রধানমন্ত্রী একটু নড়ে চড়ে বসল, মুখ তুলল, বলতে শুরু করল, প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের উদ্বিগ্ন মনে হচ্ছে। উদ্বেগের কিছু নেই। আমরা 100% চাই বটে, কিন্তু সব ক্ষেত্রে 100% পূরণ হয় না। কিডন্যাপ মিশন আমাদের সফল হয়েছে, তবে ফিলিস্তিনের প্রধানমন্ত্রীকে আমরা পাইনি। সেদিন সে প্রার্থনা সভায় প্রধানমন্ত্রী হাজির থাকতে পারেননি। তবে প্রধানমন্ত্রী মাহমুদকে না পেলেও তার স্ত্রী এমিলিয়া এবং বাইতুল আকসা মসজিদের খতিব ও ফিলিস্তিন আন্দোলনের সাইমুমের আধ্যাত্মিক নেতা শেখুল ইসলাম আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান দের ইয়াসিনি, এই দুজনকে কিডন্যাপ করা হয়েছে এবং এতক্ষণে তাদের ইসরায়েলের বাইরে নিয়ে আসা সম্ভব হয়েছে বলে আশা করা হচ্ছে। লং লিভ ইসরায়েল, মিশন সাকসেসফুল। প্রধানমন্ত্রী মাহমুদের দরকার নেই। তার স্ত্রী এমিলিয়া কিংবা শেখুল ইসলাম আবদুল্লাহকে হাতে পাওয়ায় যথেষ্ট ছিল। জিহবাকে ধন্যবাদ যে দুজনকেই পাওয়া গেছে, এটা সোনায় সোহাগা, বলল কয়েকজন তরুণ মন্ত্রী সমস্বরে। যে উদ্দেশ্যে কিডন্যাপ করা সেই চাপ যাতে কার্যকর হয় সেটাই এখন নিশ্চিত করতে হবে। ইউরোপ ও আমেরিকার প্রেসের সাহায্য আমরা পাব আশা করছি। কিডন্যাপের সমালোচনা হবে, কিন্তু সেই সাথে বিশ্বের দৃষ্টি ও মনোযোগের ফোকাস আমাদের উপর কেন্দ্রীভূত হবে। এটাই আমরা চাই। বিশ্বের মনোযোগ আমরা আমাদের দিকে আকৃষ্ট করতে চাই। তার সাথে আমরা সমবেদনাও কিছু পাব, বলল প্রধানমন্ত্রী স্যামুয়েল শালটক। ভালো ফল নির্ভর করছে দীর্ঘদিন তাদের ধরে রাখতে পারার উপর। আমরা সেটা পারছি কিনা এটাই বড় কথা। বন্দীদের কোথায় রাখা হবে আমরা জানতে চাইব না, কিন্তু আমরা জানতে চাচ্ছি যেখানে আমরা তাদের রাখি তারা যেন পালাতে না পারে বা উদ্ধার হতে না পারে, আবার তাদের কোনো বড় ক্ষতিও না হয়। সবই আমরা নিশ্চিত করতে পারছি কিনা, বলল তৃতীয় একজন তরুণ মন্ত্রী। এসব বিষয়ে আমরা আগেই ভেবেছি। সব ভেবেই আমরা স্থান বাছাই করেছি, যার চেয়ে কোনো নিরাপদ স্থান এখন আমাদের হাতে নেই। প্রধানমন্ত্রী থামল। কোনো সিনিয়র মন্ত্রী কথা বলছেন না, সবাই গম্ভীর। দীর্ঘ অভিজ্ঞতায় তারা জানেন এমন পরিস্থিতিতে কি করতে হয়, কি হচ্ছে। তারা ভালোভাবেই অবহিত যে তারা কি বিপদ, কি ঝুঁকির মধ্যে রয়েছে এবং তাদের সামনে সমস্যা কি, সম্ভাবনাই বা কি। এজন্য তাদের মনে প্রশ্নের চাইতে ভাবনার ভাবটাই বেশি। প্রধানমন্ত্রীর কথা শেষ হতে চতুর্থ একজন তরুণ মন্ত্রী বলল, এক্সকিউজ মি স্যার, আমি জানতে চাচ্ছি কিডন্যাপের ঘটনা প্রকাশ হওয়ার পর বাইরের দুনিয়ার চাপ থেকে আমাদের তোয়া এবং আমরা কতটা নিরাপদ থাকব। ইসরায়েল সরকার যে তার অন্তর্বর্তীকালীন রাজধানী তোয়া দ্বীপে স্থাপন করেছে
এটা অন্তত পাশ্চাত্যের সবাই ইতোমধ্যে জেনে গেছে। কিডন্যাপের দায় বাইরের দুনিয়া আমাদের উপর চাপানোর চেষ্টা করবে কিনা। জরুরি একটা বিষয় বলেছে ইয়াংম্যান, বলতে শুরু করল প্রধানমন্ত্রী। তবে এ ব্যাপারে আমাদের ভূমিকা আমরা ঠিক করেই রেখেছি। কিডন্যাপের ঘটনা প্রচার হওয়ার সাথে সাথে আমরা এই ঘটনার সাথে আমাদের সম্পর্ক থাকার কথা অস্বীকার করব। আমরা বলবো অ্যাফেক্টেড হয়েছে এমন অনেক গ্রুপ আছে, তাদেরই হট হেডেড কেউ এ কাজ করেছে। কিডন্যাপাররা যে দাবি করেছে সেসব দাবি ইসরায়েল সরকার আগেই ঘোষণা করেছে। এসব দাবি অবিলম্বে পূরণ হোক। এসব দাবি পূরণে জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল আমাদের সাহায্য করুন, আমরা এটা চাই। কিন্তু কিডন্যাপারদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আর একটা কথা, ইউরোপ ও আমেরিকা আমাদের বন্ধু রাষ্ট্রগুলো এই বিপদে আমাদের পাশে এসে দাঁড়ায়নি ঠিক, কিন্তু আমাদের আশ্রয়স্থল বর্তমান রাজ্য ও রাজধানী তোয়া দ্বীপ রক্ষায় তারা আমাদের সাহায্য করবে। তারা এই প্রতিশ্রুতি আমাদের দিয়েছে। এমনকি তোয়ার 3 পাশে আরও কয়েকটি দ্বীপ আছে যার সর্বমোট আয়তন 2000 বর্গমাইল। এ দ্বীপেও আমাদের অধিকারের তারা গ্যারান্টি দিয়েছে। এসব দ্বীপের কোনোটির উপর সাইপ্রাস, কোনোটির উপর ব্রিটিশ মালিকানার দাবি ছিল। তারা সে দাবি ছেড়ে দিয়েছে। তারা এও নিশ্চয়তা দিয়েছে যে প্রায় 3000 বর্গমাইলের দ্বীপ এলাকা নিয়ে আমরা একটা প্রবাসী ইসরায়েল রাষ্ট্র গড়ে তুলতে পারি। সুতরাং আমাদের পায়ের তলায় মাটি আছে, আপনারা নিশ্চিত থাকুন। থামল প্রধানমন্ত্রী। কিন্তু স্যার, যে 2000 বর্গমাইলের দ্বীপমালার কথা বললেন, সেখানে তো সাইপ্রিয়ট ও ব্রিটিশ জনবসতি আছে, তাদের কি হবে? বলল সিমন সুলেমান। এটা সমস্যা ছিল, কিন্তু তারও সমাধান হয়ে যাচ্ছে। সাইপ্রাস ও ব্রিটেন উভয়ই তাদের লোক সরিয়ে নিচ্ছে বিকল্প জায়গায়। সপ্তাহখানেকের মধ্যে দ্বীপগুলো আমাদের দখলে আসবে, প্রধানমন্ত্রী বলল। ধন্যবাদ স্যার, দুঃখের মধ্যেও বড় একটা শুভ সংবাদের জন্য। আরেকটা বিষয় স্যার, আমাদের ওই তোয়া দ্বীপে কয়েকটা আইন শৃঙ্খলা বিরোধী গ্রুপ আছে যারা ইহুদি বংশোদ্ভূত হলেও জাত ক্রিমিনাল। এরা ইতোমধ্যে কয়েকটা ঘটনা ঘটিয়েছে যাদের দ্বারা আমাদের সরকারি লোকরা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। এদের ব্যাপারে সিদ্ধান্ত দরকার, বলল পুনর্বাসন ও পুনর্গঠন মন্ত্রী ইসরায়েল আবা ইবান। ধন্যবাদ ইবান, বিষয়টা উত্থাপন করার জন্য। ঘটনাগুলো এবং তাদের বিষয়টা জেনারেল শামিল ইরফান ইতোমধ্যেই আমার নজরে এনেছেন। আমি নির্দেশ দিয়েছি তাদের উপর চোখ রাখা এবং তাদের ব্যাপারে সব তথ্য সংগ্রহ করতে। অ্যাকশনে যাওয়ার আগে যদি তাদের সব ব্যাপার জানা যায় তবে তাদের সমূলে উপড়ে ফেলা যায়। তবে অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে আমাদের সকলকে ধৈর্যের সাথে এগোতে হবে। এখনই এই সময়ে ভালো মন্দ সবার সহযোগিতা আমাদের দরকার। এবার দেশরক্ষামন্ত্রী রজার রবিনের ওয়্যারলেস সংকেত দিয়ে উঠল। এক্সকিউজ মি অল বলে ওয়্যারলেস নিয়ে ঘরের এক পাশে সরে গেল। এবারও সে ওপারের কথা শুনে কোনো কথা না বলে ধন্যবাদ দিয়ে ওয়্যারলেস বন্ধ করে প্রধানমন্ত্রীর কাছে সরে এলো। বলল কানে কানে কিছু কথা, তারপর ফিরে এসে বসল সে তার চেয়ারে। প্রধানমন্ত্রীর চোখে আনন্দের উজ্জ্বলতা ফুটে উঠেছে। সবার দৃষ্টি প্রধানমন্ত্রীর দিকে। প্রধানমন্ত্রী মুখ খুলল, বলল, প্রিয় সহকর্মী বন্ধুগণ, আমাদের মিশন সব ঝুঁকি পেরিয়ে নিরাপদ অবস্থানের মধ্যে এসে গেছে। মিশন এখন জিম্মিদের নিয়ে তাদের যেখানে রাখা হবে সেদিকে এগোচ্ছে। সবাই প্রার্থনা করুন মিশনের বাকি অংশটুকুও যেন নিরাপদ হয়। একটু থামল প্রধানমন্ত্রী স্যামুয়েল সালটক। তারপরেই বলে উঠল, মন্ত্রিসভার সম্মানিত সদস্যবৃন্দ, মন্ত্রিসভার আজকের বৈঠকের এখন মুলতবি হচ্ছে। ধন্যবাদ সবাইকে। উঠে দাঁড়ালো প্রধানমন্ত্রী স্যামুয়েল সালটক। তার সাথে উঠে দাঁড়ালো সবাই। গাজায় সাইমুমের একটা আঞ্চলিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন আহমাদ মুসা। বক্তৃতার তখন পিক আওয়ার। হলভর্তি সাইমুমের শ্রোতা, পিনপতন নীরবতা। পকেটের মোবাইল আবারও বেজে উঠল আহমাদ মুসার বেসুরো আওয়াজে। আরও কয়েকবার বেজেছে এর আগে, তখন অ্যাভয়েড করেছে। এবার আর কল রিজেক্ট করল না আহমাদ মুসা।
বক্তৃতা অব্যাহত রেখে আহমাদ মুসা এক হাত দিয়ে মোবাইল বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মাহমুদের পিএসের টেলিফোন। কোনো জরুরি খবর বা মেসেজ না থাকলে আহমাদ মুসাকে তার টেলিফোন করার কথা নয়। কল রিসিভিং বাটনে চাপ দিয়ে সবার উদ্দেশ্যে এক্সকিউজ মি বলে আহমাদ মুসা মোবাইল কানের কাছে তুলে নিল। হ্যালো বলে আহমাদ মুসা সাড়া দিতে ওপার থেকে মাহমুদের পিএস ডক্টর আবদুল্লাহ আকরামের কম্পিত ভাঙ্গা কণ্ঠস্বর শোনা গেল। সালাম দিয়ে বলল, স্যার, ম্যাডাম এমিলিয়া কিডন্যাপড হয়েছে। তার সাথে কিডন্যাপড হয়েছে বাইতুল আকসার মহামান্য খতিব শেখুল ইসলাম শেখ আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান দেরিয়াসিনী। বলছো কি তুমি? কখন ঘটল? কি করে ঘটল? কোথায় ঘটল? মাহমুদ কোথায়? ঝড়ের মতো প্রশ্নগুলো উচ্চারিত হল আহমাদ মুসার উদ্বিগ্ন কণ্ঠে। স্যার, আপনি জানেন জেরুজালেমে মসজিদুল আকসায় আজ শুকরানা দিবস উপলক্ষে দোয়ার অনুষ্ঠান ছিল। দোয়ার অনুষ্ঠান শেষে মানুষ যখন ফেরার মুখে ছিল, ম্যাডাম সহ খতিব সাহেবানরা যখন গাড়ির দিকে যাচ্ছিলেন, তখন অনেকগুলো বোমার বিস্ফোরণ হয়, গুলিগোলাও হয়। এরই মধ্যে তারা কিডন্যাপড হন, বলল ডক্টর আবদুল্লাহ আকরাম। মাহমুদের কি খবর? অনুষ্ঠানে তো তারও যাওয়ার কথা ছিল। আহমাদ মুসা বলল, স্যার, শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী স্যারকে প্রোগ্রাম চেঞ্জ করে জরুরি প্রয়োজনে তেল আবিবে আসতে হয়। ম্যাডাম যান ওখানে। ইন্না লিল্লাহ। মাহমুদ এখন কোথায়? আহমাদ মুসা বলল, স্যার, উনি খবর পেয়ে হেলিকপ্টারে দ্রুত জেরুজালেমে চলে গেলেন। আপনাকে কয়েকবার চেষ্টা করে পাননি। আপনাকে সব জানানোর দায়িত্ব দিয়ে উনি চলে গেলেন। ডক্টর আবদুল্লাহ বলল, ডক্টর আবদুল্লাহ, আমি এক্ষুনি জেরুজালেম রওনা হচ্ছি বলে কল অফ করে পকেটে মোবাইল রাখতে রাখতে শ্রোতাদের উদ্দেশ্যে বলল, প্রিয় ভাইরা, আপনাদের প্রিয় স্বাধীনতা আপনার প্রিয় রাষ্ট্রের উপর শত্রুর আঘাত এনেছে। প্রথম আঘাত কাপুরুষের মতো আঘাত। তারা প্রধানমন্ত্রীর স্ত্রী ম্যাডাম এমিলিয়া এবং মসজিদুল আকসার খতিব আমাদের সকলের উস্তাদ নেতা শেখ আবদুল্লাহ ইবনে আব্দুর রহমানকে কিডন্যাপ করে জেরুজালেমের অনুষ্ঠান থেকে। সম্মিলিত কণ্ঠে ইন্না লিল্লাহ উচ্চারিত হল এবং ইহুদিবাদ বিরোধী গগন বিদারী স্লোগান উঠল হল থেকে আহমাদ মুসার কথার মধ্যেই। আহমাদ মুসা হাত তুলে সবাইকে থামিয়ে দিয়ে বলল, সবাই ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা করুন। আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা শেষ করে আহমাদ মুসা মঞ্চের দিকে চেয়ে বলল, আমাকে এক্ষুনি রওনা হতে হচ্ছে জেরুজালেমে। মঞ্চে নেতৃবৃন্দের সবার মুখে উদ্বেগে আশঙ্কায় থমথমে। সাইমুমের গাজা এলাকার চিফ এবং গাজার গভর্নর উঠে দাঁড়ালো। গভর্নরের কথা বলল, অবশ্যই আপনাকে যেতে হবে স্যার, তবে হেলিকপ্টারের ব্যবস্থায় একটু বিলম্ব হবে স্যার। একটাই হেলিকপ্টার গাজায়, ওটা সকালে হ্যাঙ্গারে গেছে, এতক্ষণ ঠিকঠাক হয়ে যাওয়ার কথা। আহমাদ মুসা বলল গভর্নরকে, হেলিকপ্টারের জন্য দেরি করা যাবে না, আমার গাড়ি রেডি আছে, আমি গাড়িতেই যাচ্ছি। গভর্নর সাইমুম চিফ জুবাইরের দিকে চেয়ে বলল, তুমি কয়েকজনকে নিয়ে জেরুজালেমে পৌঁছা পর্যন্ত স্যারের সাথে থাকবে। পেছনে বসা গাজার পুলিশ প্রধানের দিকে চেয়ে বলল, দুজন অফিসারের নেতৃত্বে 2 গাড়ি পুলিশ দাও, তারা স্যারের গাড়ির আগে ও পেছনে থাকবে। জুবায়ের ও গাজার পুলিশ প্রধান আবদুল্লাহ আকিল সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেল। মিস্টার গভর্নর, আমার আগে পিছিয়ে পাহারা বসিয়ে আমাকে দেখছি দুর্বল করে ফেলতে চাচ্ছেন। এত আয়োজনের মধ্যে ভিআইপি হিসাবে আমি তো ওদের চোখে পড়ে যাব। হাসতে হাসতে বলল আহমাদ মুসা, স্যার, আপনার নিরাপত্তা আমাদের টপ প্রায়োরিটি। যা করছি খুবই কম। একটু মিনিমাম ব্যবস্থা না করে আপনাকে আমরা ছাড়তে পারি না। জেরুজালেমের সাংঘাতিক ঘটনা ঘটার এটাই শিক্ষা। বলতে বলতে কান্নায় রুদ্ধ হয়ে গেল গভর্নরের কণ্ঠ। আহমাদ মুসা গভর্নরের পিঠে হাত রেখে সান্ত্বনার স্বরে বলল, সব ঠিক হয়ে যাবে গভর্নর, ওদের ষড়যন্ত্র ব্যর্থ হবে, আল্লাহ আমাদের সহায়। আল্লাহু আকবার। নিশ্চয় সর্বশক্তিমান আল্লাহ আমাদের সহায়। আপনাকে আল্লাহ পাঠিয়েছেন, আমাদের সবার আস্থার কেন্দ্র আপনি। তবু দুর্বল মন আমাদের, উদ্বেগ দূর করতে পারি না। ভারী কণ্ঠ গভর্নরের, চোখ মুছতে মুছতে কথাগুলো বলল সে।
আহমদ মুসা গভর্নরের পিঠ চাপড়ে বললেন, চলুন আমরা বের হই, দেখি ওরা প্রস্তুত হলো কিনা। চলুন স্যার, বলল গভর্নর। দুজনেই পা বাড়ালো বাইরের দিকে। আহমদ মুসা জেরুজালেমে পৌঁছে প্রধানমন্ত্রীর প্রশাসনিক ভবনের সামনে গাড়ি থেকে নেমেই দ্রুত সিঁড়ি ভেঙে দোতলার বারান্দায় উঠে গেল। সামনেই প্রধানমন্ত্রী মাহমুদের অফিস কক্ষ, দরজা খোলা। আহমদ মুসা দ্রুত প্রবেশ করল অফিস কক্ষে। প্রধানমন্ত্রীর অফিস কক্ষের সোফায় বসেছিল আবদুল্লাহ জাবির, আবদুল্লাহ আমিন, এহসান সাবরি, জাফর জামিল, জুবায়ের আওয়াজ, তালাত বে, সবাই এরা ফিলিস্তিন বিপ্লবের এক একটি করে স্তম্ভ, সংগ্রামের মণিমাণিক্য। সবারই উদ্বেগ আশঙ্কায় মুচড়ে পড়া চেহারা। আহমদ মুসাকে দেখে সবাই উঠে দাঁড়ালো। আহমদ মুসা সালাম দিয়েছিল, ওরা সালাম গ্রহণ করল। প্রধানমন্ত্রী মাহমুদ তার টেবিলে ছিল না। মাহমুদ কোথায় জিজ্ঞাসা করল আহমদ মুসা। কারো কাছ থেকে উত্তর এলো না। সবার মুচড়ে পড়া চেহারায় ফেনিয়ে উঠেছে যেন বাঁধ ভাঙা আবেগ। বিপদগ্রস্ত অসহায় কোনো মানুষ হঠাৎ স্বজনকে কাছে পেয়ে যেমন বাকরুদ্ধ কান্নায় ভেঙে পড়তে পারে, তাদের অবস্থা তাই। এদের দুচোখ থেকে দরদর করে নামছে অশ্রু। এ সময় পাশের রুম থেকে মাহমুদ এসে তার অফিস কক্ষে প্রবেশ করল। আহমদ মুসাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরল। সে আরও শিশুর মতো কেঁদে ফেলল আহমদ মুসাকে পেয়ে। আহমদ মুসা পিঠে হাত বুলিয়ে সান্ত্বনার স্বরে বলল, মাহমুদ, তুমি ওভাবে ভেঙে পড়েছ? তুমি না প্রধানমন্ত্রী? মুসা ভাই, এই প্রথম কাঁদলাম। আল্লাহর পরে আপনার কাছে ছাড়া আমার তো কাঁদার জায়গা নেই। এটুকু না কাঁদলে আমি মরে যাব। মুসা ভাই, সিনবেথের টর্চার সেল থেকে একদিন আমি তাকে উদ্ধার করে এনেছিলাম। দ্বিতীয়বার সেই টর্চার সেলে বন্দী হয়েছে আর অনেক বেশি অপরাধ নিয়ে। আমি যে ভাবতেও পারছি না মুসা ভাই, অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল মাহমুদ। আহমদ মুসা কোনো কথা না বলে তাকে ধরে নিয়ে এসে প্রধানমন্ত্রীর চেয়ারে বসালো। চোখ মুছে দিয়ে বলল, তুমি যা বলার বলেছ, এসব নিয়ে দ্বিতীয়বার কথা বলো না। ভুলে যেও না আল্লাহ আছেন এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাশালী, তোমার সিনবেথের উপরও। বলে মাহমুদের সামনে চেয়ারে এসে বসল। মাহমুদ রুমাল দিয়ে মুখটা ভালো করে মুছল। আহমদ মুসার শেষ কথাগুলো তার চোখে মুখে ওজল্যের এক তড়িৎ প্রবাহ নিয়ে এসেছে। বলল, এক্সকিউজ মি মুসা ভাই, আল্লাহ সবার উপর ক্ষমাশীল। ধন্যবাদ মাহমুদ, বলে তাকালো আহমদ মুসা সোফায় বসা আবদুল্লাহ জাবের, এহসান সাবরিদের দিকে। বলল, তোমরাও সফল বিপ্লবের একজন করে সিপাহ সালার। তোমরাও কি ভুলে গিয়েছিলে আল্লাহ আছেন তোমাদের অভিভাবক হিসেবে? সরি মুসা ভাই, অবস্থা আমাদের জ্ঞান শূন্য করে দিয়েছে। পুলিশ ও আমরা স্পটের প্রাথমিক তদন্ত সম্পূর্ণ করেছি, কোনো ক্লুই পাওয়া যায়নি। অবস্থা আমাদের দিশেহারা করে দিয়েছে মুসা ভাই, বলল আবদুল্লাহ জাবির। আহমদ মুসা ঘুরে বসল মাহমুদের দিকে। বলল, তোমার পুলিশ ও গোয়েন্দা বিভাগ কি বলছে? কিডন্যাপাররা কতজন ছিল? কি তাদের চেহারা? কোন পথে কিভাবে এলো, কিভাবে গেল, এসব ব্যাপারে বলেছে কিছু? তাদের ধারণা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তারা এসেছে। কয়েক গ্রুপ বোমা ফেলেছে, একাধিক গ্রুপ কিডন্যাপের কাজ করেছে। যা বোঝা যাচ্ছে তাতে তারা ভাড়া করা ট্যাক্সিতে এসেছে, কিন্তু যাওয়ার সময় অ্যাম্বুলেন্সে করে পালিয়েছে। অ্যাম্বুলেন্সও তাদের লোকেরাই এনে রেখেছিল। বোমা বিস্ফোরণের পর তাদের অ্যাম্বুলেন্স নিয়ে সরে পড়া সহজ হয়েছে। পুলিশ অ্যাম্বুলেন্সকে শহরের উত্তর দক্ষিণ প্রান্তে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে, বলল মাহমুদ। গুলিগুলা শুধু ওরাই চালিয়েছে না পুলিশও? আহমদ মুসার জিজ্ঞাসা। কিডন্যাপের সময় ওরা গুলি চালিয়েছে। আমাদের পুলিশ ও স্বেচ্ছাসেবকরাও গুলি চালিয়েছে, কিন্তু সেগুলো ফাঁকা গুলি ছিল না পয়েন্টেড বলা মুশকিল, বলল মাহমুদ। ওদের কেউ মারা গেছে? জিজ্ঞাসা করল আহমদ মুসা। মৃতের মধ্যে পুলিশ আছে, স্বেচ্ছাসেবক আছে এবং সাধারণ লোক। বিশেষ পোশাকের সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি, মাহমুদ বলল। কিডন্যাপাররা বিশেষ পোশাকে ছিল বলে কোনো প্রমাণ পাওয়া গেছে? বলল আহমদ মুসা। না, এরকম কেউ বলেনি, মাহমুদ বলল। তার মানে কিডন্যাপাররা সাধারণ মানুষের পরিচিত পোশাকেই ছিল। আহমদ মুসা অনেকটা স্বগতোক্তি করল। পরক্ষণে আবার বলল, আমি স্পটটা দেখতে চাই। লাশগুলো কোথায়? জিজ্ঞাসা আহমদ মুসার। স্পটটা
অ্যাজ ইট ইজ আছে, লাশগুলো সেভাবেই আছে, আপনার দেখার জন্যই এভাবে রাখা হয়েছে, বলল মাহমুদ। আহমদ মুসা আবদুল্লাহ জাবেরদের দিকে চেয়ে বলল, চলো তাহলে যাই। বলেই মাহমুদের দিকে ফিরে বলল, পুলিশরা তো ওখানে আছে না? আছে, আমিও আপনার সাথে যাব আহমদ মুসা ভাই, প্রধানমন্ত্রীর অনুরোধের সুর। চলো, তোমার নাকি আবার প্রোটোকল লাগবে, দেরি হবে না তো, বলল আহমদ মুসা। ঘটনার পর প্রোটোকল অনেকের জন্যই হয়েছে, আপনার জন্যেও। ইচ্ছা করলে আর আপনি যখন তখন যেখানে সেখানে যেতে পারবেন না, তবে চলুন, এখন আমার এক প্রোটোকলেই সবার হয়ে যাবে। বাইতুল আকসা মসজিদের চত্বরে পৌঁছল সবাই। বিভৎস দৃশ্য।